বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল, বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এবং IPTV, NSTV, এসএ গোলদার, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, দি ডেইলি নিউজ স্টার, নিজস্ব ভবন, মতিঝিল, ঢাকা। নিউজ স্টার গ্রুপের অন্য সংবাদপত্র দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, সাংবাদিকদের সংগঠন, প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার, সম্মিলিত সাংবাদিক জোট, চেয়ারম্যান জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ। আমাদের গ্রাজুয়েট গ্রুপের প্রতিষ্ঠানগুলি গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিয়ান্ডে প্রেজেন্ট, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, বিজনেস ইন্টারন্যাশনাল, বুক স্টেট ইন্টারন্যাশনাল। এই যে গোলদার সিটি মার্কেট, মতিঝিল, ঢাকা, গোলদার সিটি মার্কেট, বেনাপোল, যশোর, হোটেল বেনাপোল আবাসিক, ধর্মীয় প্রতিষ্ঠান, এই যে গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার সিটি, বেনাপোল, যশোর। প্রধান মোতোয়াল্লি আমি এম শাহজাহান আলী গোলদার, নিয়মিত হাফেজ এবং খতিব হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। আজ 13 আগস্ট 2025। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন ক্যামেরার পিছনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ রিফাত আহমেদ। শুরুতেই আমাদের নিয়মিত যে অনুষ্ঠান নিউজ স্টার সংবাদ, দি ডেইলি নিউজ স্টার ইন্ডাস্ট্রি ইত্তেফাক। শুরুতেই দি ডেইলি নিউজ স্টার এর সংবাদ তো আমি বললামই, এখন দি ডেইলি নিউজ স্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আমি নিয়মিত সংবাদ পড়ছি। মুস্তাফিজুর রহমান। ইনভেস্টমেন্ট ফেসেস হেড ওয়াইন্ডস আন্ডার ইন্টারিম গভর্নমেন্ট। বাংলাদেশ, মালয়েশিয়া, অর্থাৎ এখানে ইনভেস্টমেন্ট আমাদের এই যে লগ্নি টাকা, জি, এখানে কোনো কিন্তু এই টাকা রিজার্ভ ব্যাংকে আছে, খাটানোর জায়গা নাই। অর্থাৎ আমদানি হচ্ছে, রপ্তানিও তেমন একটা উল্লেখযোগ্য নয়। এইটা অন্তর্বর্তী সরকারের জন্য কিন্তু বিশাল একটা আর্থিক চাপ। ইতিমধ্যে আর কি মালয়েশিয়ায় গেছেন এই অন্তর্বর্তী সরকারের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়। এখান থেকে সুখকর কিছু আনতে পারেন নাই। এই জায়গাটাই সব থেকে ভালো যেটা হইতো, যে এখান থেকে মালয়েশিয়া থেকে যাদের কন্ট্রাক্ট ফেল, যারা ওখানে ওই যে কলিং ভিসাতে গেছে, এদেরকে কিছু ফেরত দিয়েছে, আর সকলকেই ফেরত দেওয়ার জন্য খোঁজাখুঁজি চলছে। তাদের সংখ্যাটাও কিন্তু লক্ষাধিক। আমি এখান থেকে প্রত্যাশা করেছিলাম, যেহেতু আনোয়ার ইব্রাহিম মহোদয় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের একেবারেই ঘনিষ্ঠ প্রতিম আন্তরিক বন্ধু আর কি, যারা মালয়েশিয়াতে আছে এরাই যে কোনো সূচনাতাই তাদের ওই জায়গাটাই রেখে দিবে। কমপক্ষে আর কি নতুন করে 10 লক্ষ জনবল আনোয়ার ইব্রাহিম মহোদয়ের সাথে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় আন্তরিকতার, বন্ধুত্বর এখানটার নিদর্শন স্বরূপ একটা কি বলে EMU নয়, এটা একটা চুক্তি হবে আর কি বাংলাদেশের ওই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার মন্ত্রণালয়ের সাথে। এই সকল কিছুর কোনোটাই হয়নি, যেগুলো হয়েছে এগুলো আছেই আমাদের। এটার প্রয়োজনটা এখন তেমনটা ছিল না। ধন্যবাদ। Mob violence deaths increased 5-fold. BAPEX faces crisis over low quality drilling contracts. US tariffs open new opportunities for BD.
বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের জন্য এই যে 20% করা হয়েছে আমাদের এই ট্যারিফ, এইটা বিশ্বের বা বাংলাদেশের বা সাধারণ মানুষের কিন্তু ধারণাই নাই। এই যে যখন বাংলাদেশি গার্মেন্টস আমেরিকাতে যাবে, এই 20% ডিউটি দিবে কিন্তু আমেরিকান ব্যবসায়ীরা। তো এইটা 20 দিক, 200 দিক আর 500 দিক, আমাদের এতে খুশি হওয়ারও কিছু নাই, অখুশি হওয়ারও কিছু নাই। কারণ যারাই একবার বাংলাদেশের পোশাকটা পরেছে, সে ইউরোপিয়ান হোক, আমেরিকান হোক, অস্ট্রেলিয়ান হোক, আমাদের পাশের দেশ নেপাল, নেপালে বাংলাদেশের সুইটার রপ্তানি হয়। কিন্তু আমার এই যে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল যেটা সিয়ান্ডে প্রেজেন্ট, আমি এবং আমাদের গ্রাজুয়েট গ্রুপ যেটা ট্রান্সপোর্টেশন, এই যে নেপালের এই সুইটারগুলো আর কি শীতের সময় আমার এই মাধ্যম দিয়েই সিয়ান্ডেফ হিসেবে এবং ট্রান্সপোর্টেশন হিসাবে দীর্ঘদিন থেকে আমি এই মালামালটা রপ্তানি হয়ে থাকে। এটা কিন্তু বাংলাদেশে বিভিন্ন লোকাল গার্মেন্টস যারা প্রোডাক্ট করে এরা, আর ওই যারাই আর কি আমেরিকান, ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান, বাংলাদেশি পোশাক, সে টি শার্ট হোক, শার্টিং শুটিং হোক, জিন্স হোক, আর আপনার ওই সোয়েটার হোক, জাম্পার হোক, যারাই অভ্যস্ত হয়ে গেছে, যদি আমেরিকান ট্রাম্প সরকার 200% বাংলাদেশি পোশাকে এই জায়গাটায় আর কি ট্যারিফ আরোপ করে, ডিউটি আরোপ করে, বাংলাদেশের প্রতিযোগী কখনোই ওই ভিয়েতনাম, ইন্ডিয়া, এরা তো কাপড়ই বানাইতে জানে না, এদের দেশে কোনো দর্জি নাই। ইন্ডিয়াতে যারাই আর কি কাজবাজ করে ঘুরিয়ে ফিরে পাসপোর্টে অপাসপোর্টে, এর প্রায় 20% কারিগর আর কি এই আমাদের বাংলাদেশে। এই ডিজাইনার সব বাংলাদেশের, এক্সপোর্টের যারা কোয়ালিটি কন্ট্রোলার সব বাংলাদেশের। এরা কিন্তু ইন্ডিয়াতে যেয়ে এখানকার এই বাংলাদেশের সাথে বেইমানি করে ওখানে যেয়ে কাজটা করে আর বিনা পাসপোর্টে। এদেরকে কিন্তু ইন্ডিয়া ফেরত দেয় না, এদেরকে আরো উৎসাহিত করে, তোমাদের এই রকম যারা দক্ষ জনবল, তোমরা আরো এই জায়গায় বিনা পাসপোর্টে চলে এসো। আমার বাড়িটা তো বেনাপোল, আর আমার বাংলাদেশের 8টি সীমান্তে এই যে কাস্টম স্টেশনে সিয়ান্ডের ব্যবসা, হিলি, বুড়িমারি, বিরল, সোনা মসজিদ, টেকনাফ, আখাউড়া, এরপরে তো বেনাপোল, এই রকমটা দিয়ে ওই সাতক্ষীরার ভুমরা, এইদিকে দর্শনা। তো এই হিসাব দিয়েই আর কি সেই 38 বছর যাবত আমার এই যে গ্রাজুয়েট গ্রুপের সিয়ান্ডের ব্যবসা 38 বছর। আমি মাননীয় উচ্চতর আদালতের রাজস্ব বিষয়ক আইনজীবী 1988 সাল হতে। এছাড়াও আমার রাজনীতির বয়সটাও 54 বছর। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, 265 দিনের যোদ্ধা। আমার এই বামকানটি নষ্ট, এই যে এখনো নষ্ট আর কি। আমি এখানে মুক্তিযুদ্ধের উপস্থাপনাটা এখানেই করে দিচ্ছি, আপনার সময় তো কম। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই ঘোষণা চূড়ান্তভাবে চট্টগ্রাম কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র হতে এই যে মেজর জিয়াউর রহমান দ্বিতীয়বারের মতো চূড়ান্তভাবে বঙ্গবন্ধুর ঘোষণাটা এই রকমটা হয় আর কি, সংক্ষেপ করলে আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। Saver face difficulties withdrawing money from banks. যারা সার্ভিস হোল্ডার, যারা টাকা উঠাতে গেলে মানে ব্যাংকের বিড়ম্বনা হচ্ছে, এটা কিন্তু শুধু সার্ভিস হোল্ডাররা না, যারা সেভিংসটা করেছে, বিড়ম্বনাটা হচ্ছে কি ওইটা ট্যাক্স আছে, আবার এর উপর ভ্যাট আছে, এর উপরে আবার প্রমাণ করতে হচ্ছে, কেওয়াইসি ব্যক্তিগত ওই ফর্ম দাখিল করতে হচ্ছে। আর এই ফাঁক সুযোগে আর কি ওই টাকা পয়সা ডরমেন্ট করে এই এটা নিয়ে কিন্তু টকশো হচ্ছে প্রতিনিয়ত। এই যে যারা জামাত ইসলাম করে, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং এই যে শেয়ারদের শেয়ার কিনে নিয়েছে, এরা এইগুলো ওই শেয়ারগুলো প্রথম করছে ডরমেন্ট। এই এখন তো ইসলামী ব্যাংকের 10% শেয়ার বাংলাদেশ সরকারের, অর্থাৎ জনগণের। এই টাকাটাও কিন্তু ওই 10% প্রথমে ডরমেন্ট করে এর সাথে জুড়ে নিচ্ছে, নিয়ে গভর্নমেন্টের শেয়ারগুলোও কিনে নিচ্ছে এই জামাতের বৈষম্যরা। এই যে এবি পার্টির মঞ্জু, তারপর আর একজন আছে না ওই যে ভুয়া ওই বারেট ল ডিগ্রি বলে আর কি, ওর নামটা কি জানো,
ওই যে মুদি দোকানদারের পোশাক পরে টকশো করে আর কি এবি পার্টির, একটা তো মুজিবুর রহমান মঞ্জু, আর একটা হচ্ছে ফুয়াদ আর কি। এ হচ্ছে বুয়া বারেটল, এই যে ব্যারিস্টার কোনো ডিগ্রি নয়। আমি যখন এখান থেকে এই যে LLB পাস করে এই যে কি বলে আদালত ভিত্তিক অ্যাডভোকেট, তখন এই কিন্তু ফুয়াদ টুয়াদ এরা বসে মুতা শিখে নাই। এই যে মঞ্জু এরা শিখেছে কি রক কাটা শির কাটা। হ্যাঁ, এখন যেটা আমি আগে বলতাম, এখন টকশোতে এই যে মতিউর রহমান চৌধুরী আমাদের এখন বাংলাদেশের একমাত্র এই যে সাংবাদিক আর কি, মাসুদ কামাল, ওনাকে কি থ্রেট করছে আমি জানি না। মাঝে দিয়ে ওনার কিন্তু একটা ছোটখাটো অ্যাটাক হয়ে গেছে, হাসপাতালে ছিল প্রায় এই 2 সপ্তাহ মাসুদ কামাল সাহেব। এখন চেহারাটাও একটু যাই হোক, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছে। এই যে মাসুদ কামাল সাহেবের জন্য আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন তাকে পূর্ণ সুস্বাস্থ্যতা দান করুন, আমিন। যুক্তরাষ্ট্র থেকে 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার, ব্যয় হবে 935 কোটি টাকা। এইটাও কিন্তু ওই সেই আমাদের কি মিগ কত বিমান কিনছিল না, মিগ 27 এই যেটার আসামি ছিল খালেদা জিয়া, শেখ হাসিনা উভয়। হ্যাঁ, এগুলোরও কিন্তু এই রকমটা অলরেডি হয়ে গেছে। আর এর কিন্তু অন্যতম ঘোষণার আসামি হবে এই যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব, ওই যে বৈষম্য সাংবাদিক ডেইলি স্টার কর্তৃক বহিষ্কৃত শফিকুল আলম। এই শফিকুল আলম কিন্তু নির্লজ্জ। মাইলস্টোন ঘটনার পরে এর নিজেরই উচিত ছিল পালানো আর কি। এখন এইটা কিন্তু আমরা বলতে পারছি কি জন্যে, ইলেকশন শিডিউল ঘোষণা হয়ে গেছে। এখন কিন্তু উই আর আন্ডার মার্শাল্লাহ, এই যে 18 কোটি 17 লক্ষ জনগণ এবং বাংলাদেশ রাষ্ট্র, আমাদের এখন রাষ্ট্রটা পরিচালনা হচ্ছে। এখন কিন্তু এই যে সেই ঘোড়াই গাড়ি টানছে, অর্থাৎ রাষ্ট্রপতিকে, মাননীয় প্রধান উপদেষ্টাকে, মাননীয় প্রধান বিচারপতিকে পরিচালনা করছেন, পরিচালিত হচ্ছেন মাননীয় সামরিক আইন প্রশাসকের পরামর্শক্রমে। এই জন্য আর কি এখন এই জায়গাটায় আপনিও পড়তে পারছেন। আর এটা তো ইত্তেফাকে তো আর কোনো ABCD নিউজ প্রকাশ করা হয় না, ইত্তেফাকে নিউজ কম থাকে কিন্তু নিউজ 100% পারফেক্ট। এর উপরে আপনার খবর ইত্তেফাক পড়ে এবং আমাদের ডেইলি নিউজ স্টার পড়ে, আপনার আমার সবার আগে পড়ে এটা রিভিউ করে এর পর্যালোচনা করে মজা আছে আর কি। ধন্যবাদ। জোট সঙ্গীর প্রতীকে ভোট করতে পারবে অনিবন্ধিত দল। কি কি আরেকবার পড়ে? জোট সঙ্গীর প্রতীকে মানে ব্যানার ভোট করতে পারবে অনিবন্ধিত দল, অর্থাৎ আমরা ডেমোক্রেটিক বাংলাদেশ এনসিপির সাথে ভোট করতে পারবো। হ্যাঁ, আমি যে টেবিল প্রতীক চাইছি না, এখন আর টেবিল প্রতীক দরকার নাই, এখন শাপলা। হ্যাঁ, এখন এনসিপির সাথে আমি তো এদেরই তো পরামর্শ দিয়ে আসছি যে বাবার এই যে তোমরা ভালো আওয়ামী সমর্থকদের মাফ করে দিয়েছো, আমি মাফ চেয়েছি। দেশ বিদেশে আমার এইটা এই যে আমার ফেসবুক পেজ, ইউটিউবে এর ভিউয়ার চেয়েছে লক্ষাধিক, দেশ বিদেশ মিলে। আমি যেটা এই যে মাননীয় প্রধান বিচারপতির কাছে ভালো মানের আওয়ামী লীগের পক্ষ হতে আমি এই যে মার্সিডা প্রেয়ার করেছি যে প্রোগ্রাম, এইটা এনসিপির, নাহিদ ইসলামের এবং এনসিপি যারা করে সমন্বয়ক, এদের এইটা খুব পছন্দনীয় হয়েছে। আর আমি এখান থেকে আমি আমার নিজের ভোটটা আমার এখানে এই যে হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, হাফেজ রিফাত আহমেদ, এর বন্ধুরা যারা আছে, ওই যে হাফেজ ইমরান, এই রকম আরো যারা আছে, ওই যে আমাদের মুফতি কি নাম তোমাদের ওই বন্ধু, না না ওই যে উনি তো সিনিয়র ফয়সাল, এই যে মুফতি ফয়সাল আহমেদ, এরা সব কিন্তু ছাত্র জনতার আন্দোলন 2024-এ আমি এখান থেকে 10টি প্রোগ্রাম করেছি। এরপরে আর কি এনসিপির সাথে আমরা আসি, আন্দোলন করেছি, ছিলাম, থাকবো। এনসিপি কে নিয়ে কোনো মন্তব্য নাই। কিসের রেজিস্ট্রেশন? শাপলার উপরেই ভোটটা হবে। আর এদের সাথে আমার ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি তো আগেই অ্যালায়েন্স করেছি। আমার যেটা টেবিল প্রতীক, এটাও এখন আর দরকার নাই। আমি এনসিপির সহযোগী হয়ে আমি এখান থেকে আমাদের ডেমোক্রেটিক বাংলাদেশ আমরা ইলেকশনটা করব এনসিপির সাথে। আমাদের ভোটটা আমরা এনসিপি কে তো দিবই, সেখানটা থেকেই আর কি বাংলাদেশের সাধারণ মানের যারা আওয়ামী সমর্থক ভোটটা দিতেন, আপনাদের কাছেও আমি অনুরোধটা করছি, ভোট নষ্ট করবেন না। আপনারা ভোটটাকে, ভোটগুলোকে আর কি এনসিপির
সকলকে না, যদি এনসিপির ক্যান্ডিডেট ভালো না হয় তাহলে ভোট দেবেন কি দিবেন না আপনার বিবেচনা, কিন্তু এনসিপির যারা ভালো ক্যান্ডিডেট হবে, আমি আপনাদের এই যে আওয়ামী লীগের যেহেতু ভালো আওয়ামী লীগ সমর্থকদের এই যে নাহিদ ইসলাম নিজ দায়িত্বে এটা মার্সি করে দিয়েছেন, সেইটার উপরেই আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর অ্যানেক্সার আকারে জাতীয়ভাবে মার্সিটা চেয়ে নিয়েছি অক্টোবর মাসের 27 তারিখে। দয়া করে আপনারা যারা সাধারণ মানের এই যে আওয়ামী সমর্থক ভোটগুলো, এই যে সমর্থনগুলো এনসিপিকে করবেন। ধন্যবাদ। সবার আগে দরকার, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনার ছেলে মেয়েও তো এই যে এই সমন্বয়কদের সাথে আন্দোলনটা করছে, আমার ওই যে সিনিয়র সাংবাদিক শেখ কামাল, এরাও তো এনার ছেলে মেয়েও আর কি, তো কামাল ভাই তো আমার বলেছে আর কি যে আপনার যেই দিকে আমরাও সেই দিকে, আর এই জায়গাটাই আপনার এই যে এনসিপি কে, আপনি তো আমার ডেমোক্রেটিক বাংলাদেশের এই যে সাধারণ সম্পাদক রাজনৈতিক সংগঠন, এই আপনারও কি, আপনি তো কোনো প্রকাশ্য রাজনীতি করেন না, কোনো পোর্টফোলিও নাই, তা আপনার এই যে এনসিপি কে আমি শুধু আমার পাশে বসে চুপ থাকলে পরে মন খারাপ করবেন, এই রকমটা হবে না তো? না না না, আমরা যদি ওনার ওই প্রতীকে যদি আমরা যদি ইলেকশন করতে পারি আলহামদুলিল্লাহ আমরা করব, অসুবিধা নেই। এবং আমাদের সমর্থন এবং অন্য সকলের সমর্থন এনসিপির পক্ষে প্রত্যাশা করি এবং ইনশাআল্লাহ চেষ্টা চালাবো, বাকিটা আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ। সবার আগে দরকার গণপরিষদ নির্বাচন। ফরাদ মজহার কি বলছে? সবার আগে দরকার গণপরিষদ নির্বাচন। এই লোকটার কিন্তু কোনো পায়াসনেসের উপরে এই যে রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড নাই, তারপরে এডুকেশনালও ব্যাকগ্রাউন্ড নাই, তারপরে হচ্ছে এখানটাই ওইটা বলছে কিসের গণপরিষদ হবে? এটা কি পাকিস্তান, আফগানিস্তান, এটা তুর্কি, এটা কি ওই আপনার ইসরায়েল, এটা কি ফিলিস্তিন, এটা কি হচ্ছে এই ভারতের কাশ্মীর? হ্যাঁ, এই সব জায়গাতেও কোনো পিপলস কনসেনসাস অর্থাৎ গণভোট এই জায়গাটাই নাই। বাংলাদেশে বা যে কোনো স্বাধীন দেশে গণভোট হয়ে গেছে 1971 সালের মুক্তিযুদ্ধ। এই দেশের তৎকালীন 7.5 কোটি মানুষের 75 লক্ষ যারা যুদ্ধ অপরাধী, এরা কিন্তু জামাত ইসলাম না, এরা ছিল তৎকালীন রাজনৈতিক দল হিসেবে মুসলিম লীগ, এবং ওই সময়টাই পাকিস্তানি আর কি ভুট্টো সরকার এখান থেকে শান্তি কমিটি চেয়ারম্যান মেম্বার আল বদর, আল শামস, রাজাকার ইত্যাদি সৃষ্টি করছিল। তাদের সমর্থক ছিল 75,000, আর 6 কোটি 75 লক্ষ ছিল সকলেই মুক্তিযোদ্ধা। এখন সেই 4.5 কোটি পরিবারের 6 কোটি ভোটারই হচ্ছে এই যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই জামাত ইসলামের নতুন প্রজন্ম এবং কমিউনিস্ট পার্টি। এই জায়গাটাই আর কি এই 6 কোটি ভোটারের আবার এখানটাই 32% হইল এই যে আওয়ামী সমর্থিত, বিএনপি সমর্থিত 31%, জাতীয় পার্টির আছে 9%, জামাত ইসলামের আছে এখানে 3.5%, আর অন্যান্য সকল ইসলামিক দল মিলে 1.5%। তা পিআর পদ্ধতি হোক আর এই যে গণভোট হোক, ওই যে ফজা, এইটা ওনার যেটা পরিস্থিতি আছে ফরহাদ মজাহার আর কি, ওনারই লোকজন, ওনার মতোই যারা পরজীবী, তিনি কিন্তু এই যে সব দল থেকে টাকা পায়, কিন্তু ওনার ড্রয়িং রুমের ছবি একটা দেখাইলো একবার, ওনার ওই ল্যাংটা ছবি সমৃদ্ধ আর কি। হ্যাঁ, তো ওই ছবিটা দেখেই ওই দিন থেকেই আর কি, যেহেতু উনি এক সময় আর কি মাজারের পক্ষে বলছে আর কি, পরক্ষণে আবার উল্টায় যাচ্ছে। তো এইটা আমাদের এখানে না, রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ, এইরকম লোক যারা আর কি মুখে এক কাজে কামে আর এক, পাক কালাম হাদিসকে নিয়েও আর কি বিভিন্ন মন্তব্যমূলক কথা বলে, এদেরকে হেদায়েত দান করুন। সেই সাথে এই যে ইউটিউবাররা কিন্তু পালিয়েছে, যারা মিথ্যাচার করছিল, বাইতুল মুকাররমের এই যে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, এই লোকটাকেও ডুবাইয়েছে আর কি। এখানে আদা চটি পরা জুতো দেখিয়ে বলছে দেখেন কেমন সৎ, এই লোকের আর কি এইটা একটা জুতো কেনার টাকা নাই। আর ওই যে কি বলে ওই হাট বাজারে আর কি যারা তরকারির ব্যবসা করে, বাইতুল মুকাররমের খতিবের পাঞ্জাবির কলারটা এইরকম, সুন্নতি যেটা পোশাক আর কি, সেটা হচ্ছে আমাদের বাইতুল মুকাররমের এই যে খতিব ছিলেন উবাইদুল হক মহাদাই, মুফতি মাওলানা উবাইদুল হক,
আমার ছেলেকে হেফজ কোরআন পড়ানোর আগে এই যে হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আমার এই যে ইসলামিক অনুষ্ঠানগুলো দেয়, অনুষ্ঠান পরিচালনা করছে, আজ স্টুডিও থেকে আর কি আমি নিয়ে গেছিলাম। এইটা আব্বুরে সে কত সালে ওবায়দুল হক হুজুরের ওখানে গেলাম 2001-2 সালের দিকে। ওইটা হুজুর জড়িয়ে ধরে দোয়া করে দিল না, আর আমার তো টাই পরা ছিল। আমারে কি বললো, আমারে বলতেছে সাংবাদিক সাহেব যে আপনার ছেলে তো আল্লাহ আল্লাহ হয়েই গেছে, হাফেজ সাহেব হয়েই গেছে আর কি। বুঝতে পারছেন? এই যে আমার ছেলেটা হাফেজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওই যে এই দাওরা হাদিসের ওপরে ইফতা এবং দাওরা হাদিসের ওপরে মাওলানা টাইটেল পাস করা এই গ্রেডে, সাথে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ রিফাত আহমেদ, এও আর কি হাফেজ সাহেব, এদেরই বন্ধু মুফতি ফয়সাল আহমেদ। তো যাই হোক, এরাও সব কিন্তু এই যে তোমার এই যে এনসিপি করে, এনসিপি কে এরা ভোট দিবে, আমরা ভোট দিব। আমি দোয়াটাও করি যে এখানটায় ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হোক এবং নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হোক। এনসিপি যেভাবেই হোক আর কি, আমাদের ভোটটা যদি পাই ভালো, আওয়ামী লীগদের সমর্থন ভোট যদি পাই, আমি প্রত্যাশা করি আর কি এনসিপি মেজরিটি হবে। জি, আমরা পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আশা করি আর কি। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ। সচিবালয়ের সমাবেশ নিষিদ্ধ, সন্ধ্যা 6টার পর অবস্থান করতে লাগবে অনুমতি। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী, এইটা একটা ভালো কাজ করছে। জি, এইটাকে আর একটা যে কাজ করতে হবে, এখানে এই যে যারা ডিএস থেকে 3টে প্রমোশন নিয়ে অতিরিক্ত সচিব পর্যন্ত যেই সচিব হয়ে বসে গেছে, জি, আর সিনিয়র সচিব যারা রিটায়ার্ডের দ্বার প্রান্তে পিআরএল এর, এরা সব সিনিয়র সচিব নিজেরাই আর কি। জি, আগামী কাল থেকে অফিস আওয়ারেই আর কি ওই যে অ্যাটেন্ডেন্স সই করার আগে তাদের ওই সচিবালয়ে যখন পদোন্নতি হয়, পোস্ট পায়, তাদেরকে কিন্তু 3 মাস বা 6 মাসের পাস দেওয়া হয়। জি, ওই পাসটা চেক করবে ওই ঢোকার সময় আর কি। ওখানে কিন্তু একজন এই অতিরিক্ত পুলিশ না, পরিদর্শক না, এডিশনাল এসপি, ওই যে সিকিউরিটি গেটের যেখান দিয়ে গাড়ি এবং গাড়ির ওখানে থাকে এই অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার, আর যে জায়গাটা দিয়ে সচিবরা ঢোকে আর কি, এখানে থাকে সচিবরা ঢোকে তো অতিরিক্ত পুলিশ সুপার, অর্থাৎ ডিএস পদমর্যাদা। ওরা ওই ক্যামেরার পাশেই দাঁড়ানো থাকে। এদের সকলকেই আর কি 3 মাস বা 6 মাসে ওই উইথ মানে ডেজিগনেশন, এই যে কার্ডটা বা পাসটা দেওয়া হয় যেটা পাঞ্চ করে, ওখানেই যদি ডিটেক্ট করে বাবাজিরা কিন্তু ধরা খেয়ে যাবে। আর এটা ধরা খেলেই রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের সাথে প্রতারণা করা। আমি এইটা আইসিটি অ্যাক্টের আওতায় কথাটা বলছি। এই যে আইসিটি অ্যাক্ট, এই বইটা কিন্তু এটা আমি অথর 2018 সালে লিখিত, ওই আইনটা এখনো আছে। এই বইটা আমি এখানে দেখিয়ে দায়িত্ব নিয়ে এডিটর আমি এবং ইপিও এম শাহজাহান আলী গোলদার, আমার এই যেটা এই যে আমাদের নিউজ চ্যানেল এবং আইপিটিভি এনএসটিভি, আমি এখান থেকে এটা উপস্থাপনা করলাম। আইসিটি বিষয়ক এখানকার মন্ত্রণালয়ের সচিব এবং আর কি রাষ্ট্রপতি সচিব বরাবর। ধন্যবাদ। এটা খুব একটা সুন্দর কাজ হয়েছে, এটা এর জন্য ধন্যবাদ আর কি। এখন সচিবালয় প্রশাসনের যিনি অতিরিক্ত সচিব হিসাবে এই কাজটা করছেন আর কি, এই রকমটা করতে হবে। এইগুলো সকল জেলা, উপজেলা, থানা প্রত্যেক জায়গাতেই যদি এই রকম করে, আগামীকাল যদি শুরু করে, পরশুদিন 560টি উপজেলা এই জায়গাটাই দেখা যাবে 500টাই টিওনো বা ইওনো নাই। সবাই তো বসে গেছে, এই সিনিয়র সহকারী সচিব বা ডেপুটি সেক্রেটারি হিসাবে আর কি নিজেরাই বসে গেছে। এদের টার্গেট কিন্তু যতদিন এই সরকার না আসবে, পরবর্তী সরকার, এর ভিতরে এদের সর্বোচ্চ চাকরিটা আছে 22 থেকে 23 মাস। যার 1 বছর চলে গেছে, এর অধিকাংশই কিন্তু যারা সেপ্টেম্বরে জয়েন করেছে, এদের অধিকাংশই পিআরএল এর ডেটের ভিতরেই চাকরি করছে। পিআরএল হয়ে গেলে কিন্তু ছুটিতে যেতে হয়। হ্যাঁ, তো এখানে যেটাকে বলা হয় ওই যে লিভ বিফোর রিটায়ারমেন্ট। হ্যাঁ, জি, ধন্যবাদ। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার পক্ষে 89% মানুষ। এটা মিথ্যা কথা না, এটা আপনারও মতামত থাকা উচিত। জি, আপনি কি এইটা বিশ্বাস করেন নাকি? কয় মেয়াদে থাকবে
এটা নির্ধারণ করবে পরবর্তী সরকার আসার পরে সংসদ যখন বসবে ওই সংসদ সদস্যরাই আইন প্রণেতা। এখন তো প্রধান বিচারপতি অস্থায়ী, রাষ্ট্রপতি নাই, ওই অস্থায়ী বিচারপতির আদেশ বলে। এখান নির্বাচন কমিশনার নিজেই বসে গেছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ নাই, প্রধান বিচারপতিরও নির্দেশনা নাই। তো এই জায়গাটায় এইটা কিন্তু 89 ভাগ কেন, 1 ভাগ মানুষও, বিএনপির একটি লোকও, একটি নেতাও এইটার পক্ষে যারা বলছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, তারপরে বিএনপির নেতৃবৃন্দ বলছে এটা চূড়ান্তভাবে নির্ধারণ করবেন পরবর্তী নির্বাচিত সরকার। তাহলে কি দাঁড়াইল? হ্যাঁ, প্রশ্নের উত্তরেও যদি আবার প্রশ্নবোধক থাকে, ওইটা কিন্তু উত্তরও হয় না, প্রশ্নও হয় না। আমি যেহেতু সংবিধান বিশেষজ্ঞ নই, সংবিধানের ওপরেই আমার পোস্ট গ্রাজুয়েশনের সময় ক্রেডিট ছিল। সংবিধান, রাষ্ট্র, ফ্যাসিজম, ওই যে নাৎসিবাদ, এগুলোর ওপরে আমার ওই ক্রেডিটটা ছিল মাস্টার্সে। এছাড়াও বাংলাদেশের যেটা সামরিক সরকার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের এই যে কি বলে ওই তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার, বাংলাদেশের এই যে কি বলে সংসদ শাসিত সরকার, অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকার, এগুলোর ওপরেও আমার ক্রেডিটটা ছিল। তো এই জায়গাটাই আমি এই যে কথাটা বলছি 89 ভাগ কেন, 1 ভাগ লোকের কাছেও কে জরিপ করছে? জরিপকারী প্রতিষ্ঠানকে, ওই সেই এরশাদের সময়কার সেই বৈষম্য, এই বদিউল আলম মজুমদার। আমারই এনজিওর 5 কোটি টাকা যখন ফিনল্যান্ডে ফেরত দিয়েছি, ঘুরাইয়ে নিয়ে এরা হাফিস করে দিয়েছে এই বদিউল আলম মজুমদার। লোকটা মিঠে মিঠে কথা বলে, এই লোকটা কিন্তু জন্মগত সূত্রে এই দেশেরও না, ওই যে এসছে আপনার ওই মায়ানমার হতে, ইনি কিন্তু ওই রোহিঙ্গাও না, এটা হলে মায়ানমারি আর কি। হ্যাঁ, এই জন্য রোহিঙ্গারা তো নোয়াখালী কুমিল্লার ভাষা বলে। আর বদিউল আলম মজুমদার আটকায় গেলে ইংরেজি বলার চেষ্টা করে, ইংরেজিতে উনি পারফেক্ট নন। আর যে ব্যবসাটা করে এনজিওতে, সুদটাই ভালো বোঝেন, অন্যের টাকাটা, অন্য এনজিওর টাকাটা মেরে দেওয়াটাই ভালো বোঝেন। এনাদেরও কিন্তু হিসাব নেওয়ার সময় এসে গেছে, যেহেতু নির্বাচনী ডেট শিডিউল ঘোষণা হয়ে গেছে। আমি সাংবাদিক, আমাদের ঠুসি খুলে দিয়েছে এই যে জামাত ইসলামের যে এই নির্বাচন কমিশনার অস্থায়ী আর কি, এই জায়গাটাই আর কি, যেহেতু ঠুসি খুলে গেছে, এই যে টকশো দেখবেন, দেখবেন মতিউর রহমান চৌধুরী সাহেব, তার ওই মুখের ঠুসি যখন খুলে গেছে, এর আগে কিন্তু প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হতো। মতিউর রহমান চৌধুরীর নামেও তো পরোক্ষ অভিযোগ আছে, এই জন্য উনি চাবাইয়ে আর একদিক ঠেলে দিত। এই গত সপ্তাহ থেকে আর কি ঠুসিটা খুলে গেছে, যে আমার মতো আর কি বলছে। আর এখানে গেস্ট ডাকছে এই যে মাসুদ কামাল সাহেবদের মতো ভালো ভালো যারা একনিষ্ঠ, সাংবাদিকতার বয়স 40 বছর, জীবনেও কোনোদিন সাংবাদিকতা ছাড়া অন্য কিছুই বোঝে না। চ্যানেল আইয়ের রাত 12টা যেটা সংবাদপত্রের অনুষ্ঠান, এই মতিউর রহমান চৌধুরী সাহেব বা অন্য যারা অ্যাঙ্কারিং করছেন, এখানটায় ভালো ভালো সাংবাদিকদের ডাকছে। ধন্যবাদ। মার্কিন শুল্ক কমিয়ে 15% করার চেষ্টা করছি, বাণিজ্য উপদেষ্টা। আমাদের এই দেশে আপনাকে বলে রাখি এই সাংবাদিক সাহেব, আমাদের এই দেশে আগে যেরকম ইনসেন্টিভ দিত না, কেজিতে 18 টাকা, কেজিতে 18 আর 9 27 টাকা ইনসেন্টিভ দেবে গ্রাম সরকার। সেন্ট মার্টিন তাদের করায়ত্ত হয়ে গেছে, চট্টগ্রাম বন্দর আগামী বছর থেকে বলেছে লিজের আওতায় নতুন ডিড হবে। আর হচ্ছে মহিষপান, ওই তোমার ইসরায়েলি অর্থাৎ আমেরিকান জাহাজ বঙ্গোপসাগরে একটাই ভিড়তে দিলে তখন বলবে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ট্যারিফ নয়, বাংলাদেশে ওই যে আমেরিকাতে আমদানির ওপরে 27% ইনসেন্টিভ পাবে বাংলাদেশ, একমাত্র ওই গার্মেন্ট সেক্টরের উপরে। এটা ছিল এক সময় প্রতি কেজিতে 18 টাকা। আমি তো যখন 5 কেজি করে ওই তুলা এসে সুতো করে গেরে করে এরপরে টি শার্ট বানানো হইতো, তখন থেকেই আর কি আমি গার্মেন্টসের এই সিএনডি ব্যবসার সাথে রিলেটেড। এখনো চালু আছে ইনসেন্টিভ। আমি এই দেশের অনেকগুলো বন্ড লাইসেন্সও করে দিয়েছি। আমার থেকে অভিজ্ঞতা সম্পন্ন এই লাইনে এই যারা বিকে এমএ, বিজিএমএ,
একটিও নন। বিকেএমইএ বিজিএমইএর এখন যারা কর্মকর্তা মানে সভাপতি, সেক্রেটারি, ডিরেক্টর বা যারা ওই যে বিভাগীয় ভিত্তিক তোমার সম্পাদক, এরা সকলেই কিন্তু প্রত্যেকেই ওই বিভিন্ন প্রতিষ্ঠানের, আপনি এক সময় একটা বৃহৎ ওই যে আপনার কি ছিল গার্মেন্টস কোম্পানির নাম, না আমাদের তো হাউস বাইং হাউস, আপনি বাইং হাউসের ইন্টারন্যাশনাল আপনার ম্যানেজার ছিলেন, এই যে কান্ট্রি ম্যানেজার। তো এই জায়গাটায় কি দেখছেন, তো সেই জায়গায় এখন যারাই আছে বড় বড় পদে, এরা সবাই কিন্তু কোনো না কোনো গার্মেন্টস বা বাইং হাউসের ওই কর্মকর্তা বা কর্মচারী ছিল বা কিউসি ছিল বা সুপারভাইজার ছিল। তো এনারাও এনাদেরও ওই অভিজ্ঞতা খাটো করে দেখছি না, কিন্তু এনাদের মানিটরিয়াল ব্যাপারে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে, মাল খালাসের ব্যাপারে এই যে কথাবার্তিগুলো হচ্ছে, এর মতো মানে পিছনের 40 বছরের অভিজ্ঞতা কারণ নাই। সর্বোচ্চ এখন যারা আছে এদের অভিজ্ঞতাটা হচ্ছে 8 থেকে 9 বছর। এই জায়গাটায় আমি আপনাকে আগাম কথা নয়, আগাম কথা ভবিষ্যৎবাণী গুনাই কবি না। পূর্বের যেটা ঘটে গেছে, যেহেতু 18% ইনসেন্টিভ দিত, আমেরিকার কাজ তখন করে দিয়েছিল ওই আমলের বিএনপি সরকার, আওয়ামী লীগের সরকার, এরশাদের সরকার। এইবারকার অন্তর্বর্তী সরকার করে দিচ্ছেন না, এনজিও যারা উপদেষ্টা হয়েছে সম্মানিটা নিচ্ছে। এই দেশটাকে ধ্বংস করে দিল বঙ্গোপসাগর, চট্টগ্রাম বন্দর, এই যে মহিষপান এবং এই সেন্ট মার্টিন, এটা এনজিওরাই দিয়ে দিল। বিশেষ করে সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে রেজওয়ানা, ঠিক আছে। এর দায়ভার কৈফিয়ত 18 কোটি 17 লক্ষ জনগণ নিবেই নিবে অবশ্যই। এই যে নেওয়াটা আমরা এখান থেকে উপস্থাপনা শুরু করলাম আর কি। তো ওই দেখবেন আর কি, যেটা পিছনের বাস্তবিকতা, 27% কেজি প্রতি আমাদেরকে ইনসেন্টিভ দিবে ট্রাম্প সরকার। জি ধন্যবাদ। অর্থনীতিতে স্বস্তি এসেছে, আত্মতুষ্টির জায়গায় আসেনি অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা তো এমনি উনার মেন্টালি কিরাক, অন্য উপদেষ্টারাও বলছে, জনগণও বলছে ইতিমধ্যে আর কি। আমরা তো এখন উই আর আন্ডার মার্শাল্লাহ 18 crore পিপল অ্যান্ড স্টেট। এইটা কোনো উপদেষ্টা এই যে যেটাই রাষ্ট্রের ক্ষতি হয়, জনগণ বা ব্যবসায়ীরা, সংশ্লিষ্টরা, ব্যাংকে যারা অর্থ লগ্নি করে, এই ব্যাংকের টাকা রিজার্ভ কমে যাচ্ছে কেন? ওই যে বললেন না, আর্থিক ব্যাপারে খুব টেনশনে আছে আর কি এই ব্যবসায়ীরা এবং ব্যাংকগুলো। তো এই গভর্নরের বা অর্থ উপদেষ্টার কথার কারণে আর কি মুখে লাগাম দিতে হবে। সাংবাদিকদের যে ঠুসিটা খুলে দেওয়া হয়েছে, এখন অর্থ উপদেষ্টা, অর্থমন্ত্রী ঠুসি আপনারা পড়ে নেন, আপনার কথাই কিন্তু আপনাকে ডুবাইবে আর কি। হ্যাঁ ধন্যবাদ। আপনি ওই গাড়ি সেজে ঘোড়া টানার চেষ্টা করেন না আর কি। ধন্যবাদ। গাজায় গণহত্যা নিয়ে ভারত সরকারের নীরবতা লজ্জাজনক, প্রিয়াঙ্কা গান্ধী। না তারপরেও যাই হোক, ভারতের পক্ষে তো প্রিয়াঙ্কা তো ভারতেরই নাগরিক। যাই হোক, এটা আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন এই যে দেশ বিদেশের বিশ্বের সকলেই আর কি গাজাবাসীর দুর্দশা শুনছে, এইটা বেঞ্জামিনকে প্রশ্ন করছে, রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে আস্তাগফিরুল্লাহ, হয় বেঞ্জামিনদের ধ্বংস করে দিন, না হলে গাজাবাসীদেরকে এটা উদ্ধার করার যে কোনো পথ বাতলে দিন। রব্বুল আলামিন আমাদের এই দোয়াকে আস্তাগফিরুল্লাহ এটা শুনে নিন, কবুল করে নিন, মাফ করে দিন। এই যে আমাদের সকলের বিশ্ব মানবতার 800 কোটি, মুসলমান 200 কোটির পক্ষ থেকে আস্তাগফিরুল্লাহ, এই যে গাজাবাসীর জন্য আর কি আমি এখান থেকে আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা করছি। আমাদেরকেও মাফ করে দিন, গাজাবাসীকেও মাফ করে দিন, গাজাবাসীদেরকে এই যে মুক্ত করে দিন, তাদেরকে মুক্ত মনে বসবাস করার জন্যই আর কি রব্বুল আলামিন মাফ করে দিয়ে আমাদের দোয়া কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে তারেক রহমান। জুলাই সনদে 1% ছাড় দেওয়া হবে না। হাফেজ সাহেব, এই যে আমি আস্তাগফিরুল্লাহর যে দোয়াটা করি, আস্তাগফিরুল্লাহ বলে আমিন, দোয়াটা তো হয়ে যায় আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমিন। গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা, সিআইডি কে তদন্তের নির্দেশ। এটাও কিন্তু কি আরেকবার পড়ো হেডলাইন। গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা, এটাও মিথ্যা মামলা। জি, বিএনপির উদ্দেশ্যে আমি তারেক রহমান মহোদয় আপনাকে করজোড়ে অনুরোধ করছি,
এই যে আপনাদের কিন্তু রাজনীতি করার সুযোগটা এনসিপি করে দিয়েছে। এনসিপি যেদিনই বলল আর কি, না বিএনপিরও ওই ছাত্র দল এবং বিএনপির কতিপয় নেতা মাঠে না থাকলেও দূর থেকে কথা বলতেন। তারপরের দিন থেকে এই যে ছেলেপিলেগুলোকে এইটা করছেন, এই মামলাটা কি? এদের এই হেনস্থা করা, এইটা করার কোনো রাইট কিন্তু নাই। আর এটার ওপরে খবর হয় না, এটার ওপরে মামলাও কিন্তু হয় না। এই যে এনসিপিকে নিয়ে আমি পিবিআই হোক, এসবি হোক, এনএসআই হোক, দুদক হোক বা পুলিশ প্রশাসনের আইজি মহোদয়কে বলছি, আইজি আমার এটা রাষ্ট্রীয়, কিন্তু আমার এই চ্যানেলটা বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। আমি যখন এই যে এনসিপি আন্দোলনের উপরে তৎকালীন বৈষম্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে আর কি আমি যখন নিউজ করি এখান থেকে, আমার এই চ্যানেল বন্ধ করে দেয়। আমার এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র মিডিয়া বোর্ড ওএস বোর্ড বন্ধ করে দেয়। তারপরেও আমি 10টি প্রোগ্রাম করি। আমি আইজিপি মহোদয়, আমার এখানে প্রোগ্রামের সুবাদেই আজ আপনি আইজিপি, পুলিশ প্রশাসনের এসপিরা, থানার ওসিরা আপনারা আর কি ডিউটি করছেন ঝোলে ঝালে অম্বলে 1000 টাকার ঘুষ 1 লক্ষ টাকায় উন্নীত করেছেন। সচিবালয়ের সচিবরা 1 লাখ টাকার ফাইল প্রতি পুল ঘুষ 5 কোটি টাকায় উন্নীত করেছেন। আইজি মহোদয়, আইজি ব্যবস্থা নেই, তদন্ত কেন? ছাত্র জনতার সরকারের যারা এই দেশটা এনে দিয়েছে, 18 কোটি জনগণকে স্বস্তিতে দিয়েছে, মব যারা আর কি মব পিটানো, যারা মব পিটাচ্ছিল এরা পালিয়েছে। সেই সার্জিস আলম হোক আর যেই হোক, নাহিদ ইসলামের এনসিপির হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা স্টেক হোল্ডার, ছাত্র জনতা, এদেরকে নিয়ে আইজিপি মহোদয়, আমার এটা জাতীয় চ্যানেল, এখান থেকেই আর কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে কোনো লাভ নাই, এ লোকের ব্রেন কাজ করে না আর কি। আইজিপি মহোদয়, আমি এখান থেকে আমি অভিযোগ আকারে উপস্থাপন করছি। এই যে হেডলাইনটা আরেকবার পড়েন তো, আইজিপির উদ্দেশ্যে হেডলাইনটা পড়েন। গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা, সিআইডি কে তদন্তের নির্দেশ। মানহানির মামলার তদন্ত এই ভাবাবেগের ওপরে কি কোনো মামলা হয়? তদন্তের নির্দেশ দেওয়া যায় আইসিটি অ্যাক্টের আওতায়। এটা কিন্তু থ্রেট অটো আর কি। আমি সার্জিস আলমের পক্ষে যে মামলাটা গ্রহণ করেছে অভিযোগ সহ, তার বিরুদ্ধে সার্জিস আলমের এই যে মানহানিকর মামলা হওয়ার পূর্বে বিশ্বব্যাপী ছড়িয়ে দিল। এর ওপরে আর কি এই যে মামলাটা যে নিয়েছে, এ কি পদমর্যাদা কি এই পুলিশের ইন্সপেক্টর না আপনার সরকারি? এখানে দেখি ভিতরে কি আছে। হ্যাঁ পড়েন। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির এনএসটিভির পক্ষ থেকে এইটাই আমাদের এই যে এখানকার এই যে কি বলে আরজি বা উপস্থাপনা। জি, গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক মোহাম্মদ আলমগীর আল মামুনের আদালতে মামলাটি দায়ের করা হয়। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে গাজীপুর মহানগরীর বাসল থানা বিএনপির সভাপতি মোহাম্মদ তানভীর সিরাজ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এই তানভীর সিরাজের নামে শতাধিক মামলা আছে। এই সেই এরশাদ আমল থেকে নিয়ে বিএনপি, তারপর আওয়ামী লীগ, তারপর বিএনপি, তারপর আওয়ামী লীগ, এরপর এই অন্তর্বর্তী সরকার, তারপরে হচ্ছে এই এখন ইতিপূর্বেকার ওই তত্ত্বাবধায়ক সরকার, সকল আমলেই আর কি তানভীরের নামে মামলা আছে। আমি এখানে যে আদালতটা মামলা নিয়েছে, এই বিচারপতি হোক আর ম্যাজিস্ট্রেট বা জজ হোক আর কি, এও কিন্তু বসে গেছে। পদায়ন বা পদোন্নতি কোনোটাই হয়নি আর কি। একে খুশি করার জন্য এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে নয়, বিএনপি তারেক রহমানকে খুশি করার জন্য ওখানকার আর কি গাজীপুরের সংসদীয় আসনের মনোনয়ন নেওয়ার জন্য এইটা যা হবার বিএনপির তাই হয়ে গেল। আর পুলিশ প্রশাসনের আইজিপি থেকে নিয়ে পিবিআই এর
এবং এই যে যে গাজীপুর জেলার যে এই বিচারকরা বা ম্যাজিস্ট্রেট বা জজ এই যে বিচারটা নিয়েছে, এনারাও কিন্তু এদের পদাধিকার নাই, এরাও বসে গেছে জামাতের সব। এই জায়গাটায় জামাত কিন্তু এর থেকে একটা মজা নেওয়ার চেষ্টা করছে। অভিযোগ আকারে ইত্তেফাকের এই খবরটি হচ্ছে আমার এনএসটিভি থেকে। আমি ইপিও এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা এবং আর কি আমার এই ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি এনসিপির সাথেই অ্যালায়েন্স করব। সেই হিসাবে যেহেতু রাজনৈতিক সংগঠনের নাম দিয়ে মামলাটা হয়েছে, আমি এর ওপরে সার্জিস আলমের পক্ষ থেকে আর কি এই সকলের এই খবরের সাথেই যারা রিলেটেড নামগুলো বলা হলো, এদের অভিযোগ সহ আর কি আমি অ্যানেক্সার আকারে, আরজি আকারে এই যে বাংলাদেশ পুলিশের যিনি মহাপরিদর্শক বরাবর, আমি এখান থেকে ইত্তেফাকের এই খবরটি এম শাহজাহান আলী গোলদার বাদী হিসেবে এখানটাই উপস্থাপন, অবগতি এবং অভিযোগ করলাম। ধন্যবাদ। 12 দিনে 12 দিনে ডেঙ্গু রোগী 4000 ছাড়ালো। এই মোটামুটি আজ আমাদের আর সময় নাই, আজ অন্য প্রোগ্রামের ভিতরে আমি আর এই যেখানে বাইতুল মুকাররম কাকরাইল নিয়ে উপস্থাপনা, কাকরাইলের পূর্ব গেটটা এখনো সাফসুতরা হয়নি, এটা যাতে করে আর কি সাফসুতরা হয় এই ব্যাপারে মুসল্লিদের প্রতি আমার এইটা একটু অবগতি সহ উপস্থাপনা। আপনারা সকলেই আর কি বাইতুল মুকাররমের জুমার দিনের এই যে খতিব মহাদয় যিনিই থাকেন না কেন, তার কাছে জিজ্ঞাসাটা করবেন আমাদের এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মেন গেট কোনটি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পরিচ্ছন্নতা রক্ষাকারী হচ্ছেন খতিব এবং ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক। আপনারা দ্রুতলয়েই আর কি বাইতুল মুকাররমটা সাফসুতরা করে আল্লাহর হস্তে, আল্লাহর ঘরটাকে, এইটা সাধারণ যারা মুসল্লি আপনারা এটা যদি একটু না বলেন, আর ওই বৈষম্য চরমনায়ের এরা অন্য রাজনৈতিক দল বলছে, এরা কোনো ইসলামিক দল না, এরা মাগুর মাজেসের ওয়াজ করে, এরা ইহুদিদের ওয়াজ করে, এরা ওই মুয়াবিয়া পুত্র ইয়াজিদের ওয়াজ করে। তো এইগুলো আমাদের কথা নাই, আমার এনএসটিভির টেবিল থেকে এটা সংবাদ। আমরা বাইতুল মুকাররমটা পূর্ব গেটটা, মেন গেটটা সাফসুতরা অবস্থায় যাতে করে চলমান হয় সেইটাই দেখতে চাই। এবং এই বাইতুল মুকাররম এবং কাকরাইলে নিয়মতান্ত্রিক নিয়মিত পেশ ইমাম এবং খতিব ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ প্রদান করুন, এটিও খবর। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমরা এখান থেকে এই যে দোয়া দুরুদ, আমরা কোনো গীবত শিকায়েত কাওয়ার করি না। এই যে আল্লাহ ওয়ালাগণ, পীর মাশায়েখগণ এবং আর কি এই যে আলেম উলামাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের আলোকে যাতে করে আর কি এই তাবলীগটাকে আর কি পাক কালামকে, হাদিসকে কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে পারে রাব্বুল আলামিন। যারাই আর কি বৈষম্য করছে, গীবত করছে, এদেরকে হেদায়েত দান করুন। আমাদের এই দোয়াকে কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ। আমিন। আজকের আমি প্রোগ্রাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।